আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। 45 প্রিলি। ওকে, ঠিক আছে। আমাদের ফর্মালি আজকে থেকে প্রোগ্রামটা শুরু হচ্ছে। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আমাদের সিলেবাসে মোট 5টা টপিক আছে, 5টা অধ্যায় আছে। অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সিলেবাসে অধ্যায় মোট 5টা। একটা হলো বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ও ভূ রাজনীতি। এখান থেকে আসবে 4 নম্বর। একটু খাতায় লিখতে হবে, একটু গ্যাপ রেখে। দ্বিতীয়ত হলো আছে আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, ও আন্তর্জাতিক নিরাপত্তা। এখান থেকে হলো 4 নম্বর। ওকে, 3 নম্বরে আছে পরিবেশ ইস্যু ও কূটনীতি। এখান থেকে আসবে 4 নম্বর। 4 নম্বরে জাতিসংঘ, অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি ও অন্যান্য সংস্থা। এখান থেকে আসে 4 নম্বর। 5 চলমান বিশ্ব। এখান থেকে 4। এই 4টা অধ্যায় প্রচুর অসুস্থতা, এটা ঠিকই। কি যেন হয়েছে, সব জায়গায় একটা অসুস্থতার ভাব আছে। অসুস্থতা খুব শরীরটাকে ব্যথা বানায় ফেলায়। যাই হোক, এখন একটা বিষয় আমি ক্লিয়ার করি, আপনি কি কি গুরুত্ব দিবেন এখানে। দেখেন, সিলেবাসের কথা বিপিএসসি বলবে, কিন্তু বিপিএসসি কিন্তু সিলেবাস অনুসরণ করবে না। বিপিএসসি সিলেবাস অনুসরণ না করলে আপনার আমার কিচ্ছু আসে যায়, তার কিছু আসা যায় না, আমাদের অনেক কিছু হতে পারে। প্রশ্ন আসবে 20টা, এবং গত কয়েকটা বিসিএসে শুধুমাত্র 35, 37 এবং 38তম, আর হলো 40তম, এই 3টা বিসিএস এর কোশ্চেন অনেকটা স্ট্যান্ডার্ড হয়েছে। আমি স্ট্যান্ডার্ড অনুসারী সাজিয়েছি। মোস্ট স্ট্যান্ডার্ড 37, স্ট্যান্ডার্ড বলতে কঠিন বললেই স্ট্যান্ডার্ড না, একটা প্রশ্নের মধ্য থেকে আপনি অনেক কিছু শিখে ফেলবেন। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পূর্ব পশ্চিম দ্বন্দ্বে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর অর্থনৈতিক জোট কোনটি? কমেকন। প্রশ্নের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে পড়াশোনা করবে সেটা দাগাতে পারবে। কমেকন, কমিনটার্ন, কমিনফর্ম, এরকমের অপশনগুলো আছে যেখানে। সো এই স্ট্যান্ডার্ডের দিক থেকে 35, তারপর 37, তারপর 38, তারপর 40। এবং এখানের কোশ্চেনগুলো
এখানে কোশ্চেনগুলো সাধারণত সিলেবাস অনুসরণ করার চেষ্টা করা হয়েছে, সিলেবাস অনুসরণ করা হয়েছে। এবং এই প্রত্যেকটা বিসিএসই দেখবেন কমপক্ষে 8 থেকে 10টা রিসেন্ট ঘটনা প্রেক্ষাপটে প্রশ্ন হয়েছে, 8 থেকে 10টা, এমনকি 12টা প্রশ্ন আসছে রিসেন্ট। তবে কনজিকিউটিভলি 3 টাইমস 41, 43 এবং 44 এগুলো হয়ে গেছে বিগত বেস্ট। বিগত প্রশ্নের এখানে মানে মহামারী আকারে ধারণ করেছে, যে বিগত প্রশ্ন এখানে 12 থেকে 14টা, এই বছর 12টা প্রশ্ন বিগত ছিল, 43 নম্বরে 12টা ছিল, 44 নম্বরে 12টা প্লাস হবে, মানে বিগত প্রশ্ন এখানে বেশি ছিল। তো সেখানে কিন্তু তারা সিলেবাস অনুসরণ করবে না, সেখানে ফ্ল্যাট কোশ্চেন করে দেবে। সো আপনাদের কাছে আমার প্রথম যে স্টাডি ইয়ারা থাকবে, আমি আপনাদের আগামী শুক্রবার আপনাদের একটা পরীক্ষা নেব। আগামী শুক্রবার পরীক্ষা হবে রাত 8:30টায় ইনশাল্লাহ। আগামী শুক্রবার রাত 8:30টায় পরীক্ষা হবে। সেটা হলো 44তম বিসিএস থেকে শুরু করে 10ম বিসিএস পর্যন্ত আন্তর্জাতিকের সব প্রশ্ন, আন্তর্জাতিক সব প্রশ্ন। এর মধ্যে আপনার কাজ হবে যে কোনো কোশ্চেন যদি আপনি কনফিউশন দেখেন, সাথে সাথে সেটা গ্রুপে পোস্ট করবেন, যে এটা কনফিউশন আছে ভাইয়া, এটা উত্তর কি হবে আপনি বলে দেন, বা এটা আমি এক জায়গায় এটা পাইছি আর এক জায়গায় এটা, কোনটা আসলে উত্তর হবে সেটা। তাহলে আমরা ফার্স্ট যে স্টেপ সেটা হলো আপনি এই কয়েকদিন পড়বেন 44তম থেকে 10ম বিসিএস পর্যন্ত আন্তর্জাতিকের সব প্রশ্ন। যদি কারো কাছে বেসিক ভিউ থাকে, বেসিক ভিউর প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে সব প্রশ্ন দেয়া আছে, সেগুলো পড়লেও হবে চ্যাপ্টার ওয়াইজ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অংশ থেকে। অথবা কোশ্চেন ভিউ একটা বই ছিল আমার গত বছরের, কোশ্চেন ভিউ বইটা থেকেও পড়তে পারবেন। অথবা হলো যে কোনো একটা গাইড থেকে আপনি পড়ে আসবেন। সো কোশ্চেন ভিউর অনেক কোশ্চেন এডিটেড করা, সো কোশ্চেন ভিউ সম্পর্কে আমি আলাদা করে পরীক্ষা নেব। এখানে অনেক প্রশ্ন নতুন থাকে, রিসেন্টও থাকে কোশ্চেন ভিউতে, কারণ যেই প্রশ্নটা বিগত বছরের প্রশ্নটা লাগে না, সেটার সাম্প্রতিক প্রশ্ন দেওয়া আছে। সো 44তম থেকে 10ম বিসিএস পর্যন্ত আপনি আন্তর্জাতিকের সব প্রশ্নগুলো আপনি পড়ে আসবেন, সেটা শুক্রবার পরীক্ষা নেব। আচ্ছা আসেন, এরপরে আমার এখানে কোনটার গুরুত্ব সবচেয়ে বেশি এবং কোনটার গুরুত্ব কম দেখেন। যে অধ্যায় থেকে প্রশ্ন আসবেই এতে কোনো সন্দেহ নাই, এবং এখান থেকে কোনো বিসিএসএ প্রশ্ন মিস হবে না, এখান থেকে আসবেই। ভূ রাজনীতি এখান থেকে প্রশ্ন আসবেই ইনশাল্লাহ, এমন কোনো বিসিএস নয় যে এখান থেকে মিস হয়েছে। তারপরে পরিবেশ ইস্যু ও কূটনীতি এখান থেকে কম বেশি আসে, একটা আসুক বা দুইটা আসুক বা চারটা আসুক, কম বেশি আসে। জাতিসংঘ থেকে কোনো বছরই কোনো প্রশ্ন মিস হয়নি, এদিক থেকে হয়তোবা মিস হয়েছে। চলমান বিশ্ব থেকে 2টা, 1টা, 3টা প্রশ্ন আসছে। সো এই কয়েকটার গুরুত্ব সবচেয়ে বেশি। বৈশ্বিক ইতিহাস, ভূরাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় পরিবেশ ইস্যু ও কূটনীতি, জাতিসংঘ এবং চলমান বিশ্ব। আপনি ধরে নিতে পারেন এখান থেকে এই 4টা টপিক থেকে 5টা টপিক, 1, 2, 3, 4, 5, এই 5টা টপিক থেকে আপনি 8 থেকে 9টা প্রশ্ন কমন পাবেনই। এমন হতে পারে 10টাও বা 10টার বেশিও এখান থেকে প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। এখন একটা বিষয় হলো 1 নম্বর অধ্যায়ে সবচেয়ে বেশি পড়া, এই অধ্যায়টা হলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের 50 থেকে 60%। আপনার মোট যে পড়াশোনা তার 50 থেকে 60% হলো প্রথম অধ্যায়। যেদিন আপনি দেখবেন যে আমাদের প্রথম অধ্যায়টা শেষ হয়ে গেছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের, তখন আপনি ধরে নেবেন যে আপনি 50% কাভার করেছেন, আলহামদুলিল্লাহ বলবেন। অর্থাৎ এই অধ্যায়টা আমাদের শেষ হতে অনেক সময় নেয়। তো যারা একটু মানে অস্থির প্রকৃতি, তারা কি করবে, এই অধ্যায়টা শেষ হতে হতে তারা বলবে যে অনেক বাকি আছে। এই অধ্যায় শেষ হয়ে গেলে এইগুলো পড়তে বেশি সময় লাগবে না, দেখবেন এগুলো খুব দ্রুত এখানে মুভ করা যাবে। এখন দেখেন, আজকে আমি বৈশ্বিক ইতিহাস নিয়ে আলোচনা করব। তো আঞ্চলিক ও আন্তরিক ব্যবস্থা বলতে কি বোঝায়, এই আঞ্চলিক ও আন্তরিক ব্যবস্থার মধ্যে যেগুলো বোঝাবে, এখানে থাকবে বিভিন্ন দেশের রাজনীতি,
এখানে থাকে বিভিন্ন দেশ পরিচিতি, এখানে থাকে বিভিন্ন দেশের সরকার ব্যবস্থা, বিভিন্ন দেশের সরকার, যেমন মিয়ানমারে গণঅভ্যুত্থান হলো সেটা। এখানে থাকবে বিভিন্ন দেশের সরকার, রাজনীতি, দেশ পরিচিতি। এখানে থাকবে আপনার বিভিন্ন সংস্থা, যেমন সংবাদ সংস্থা, গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা সংস্থা, সংবাদ সংস্থা, গোয়েন্দা সংস্থা। তারপরে হলো আপনার সংবাদ সংস্থা, গোয়েন্দা সংস্থা, তারপরে গেরিলা সংস্থা, বিভিন্ন কেলেঙ্কারি। অর্থাৎ এই অধ্যায়টা পড়া বেশি, এই অধ্যায়টা পড়া বেশি, কিন্তু এগুলো বেশি আমাদের পড়ানোর মতো তেমন কিছু নাই, বোঝানোর মতো কিছু নাই। মুখস্থ পাঠটা এখানে বেশি, মুখস্থ। ভূ রাজনীতি এটা আপনি দেখলেই বলবেন যে ভৌগোলিক বিষয়, এবং ভৌগোলিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন যেটা রাজনীতির সাথে জড়িত, বিভিন্ন সামরিক, অর্থনৈতিক, সামাজিক। সেটা আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, এটা বলতে বোঝায় বেসিক্যালি দুই দেশের মধ্যে সম্পর্ক, দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সম্পর্ক। এটার মধ্যেই বোঝাবে বিভিন্ন চুক্তি, এটার মধ্যেই থাকবে বিভিন্ন কূটনীতি। এই কূটনীতি আর এই কূটনীতি কিন্তু ভিন্ন। এটা পরিবেশ বিষয়ক কূটনীতি, আর ওটা হলো শুধু কূটনীতি। চুক্তি, তারপর হলো বিভিন্ন ঘোষণা, তারপর হলো বিভিন্ন সনদ, বিভিন্ন সনদ, বিভিন্ন প্রথা, বিভিন্ন প্রথা, চুক্তি, ঘোষণা, সনদ, বিভিন্ন ধরনের আইন, এটা এর মধ্যে থাকবে। আন্তর্জাতিক নিরাপত্তা, এটার মধ্যে থাকবে সামরিক ইস্যু, সামরিক ইস্যু, সামরিক জোট, সামরিক জোট, সামরিক ইস্যু, সামরিক জোট। তারপরে হলো যুদ্ধ, অস্ত্র, অস্ত্র চুক্তি, অস্ত্র চুক্তি। তারপরে হলো জ্বালানি, জ্বালানি নিরাপত্তা, মানবিক নিরাপত্তা, মানবিক নিরাপত্তা, বিভিন্ন ক্ষমতা, এবং সেগুলোর দৃষ্টান্ত থাকবে আন্তর্জাতিক নিরাপত্তা এখানে। দেখেন, জাতিসংঘের পুরো ফ্ল্যাট সবকিছু, প্রতিষ্ঠার পদক্ষেপ, জাতিসংঘ ধারণা। এবছরে যেমন দুইটা প্রশ্ন আসছে, একটা আসছে না যে নিরাপত্তা পরিষদের সদস্যদের মেয়াদ 4 বছরের জন্য, আর একটা আসলো কি যেন, আরেকটা খুব ভালো প্রশ্ন, 2 বছর মেয়াদ নিরাপত্তা পরিষদের সদস্যের মেয়াদ। এই ধারণা অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি এখানে এইটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট থাকে, এবং এখান থেকে অনেকবার প্রশ্ন আসছে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ব্রিক্স, ব্রিক্স থেকে তো 3বার আসছে, ব্রিক্স। তারপরে আপনার G7, এটা সেটা, মানে এখানে সব অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি এর মধ্যে অন্তর্ভুক্ত। অন্যান্য সংস্থা বলতে এখানে থাকবে আপনার, যেমন আপনার NAM, কমনওয়েলথ, সার্ক, আসিয়ান, এই সমস্ত, আরব লীগ, YC, এই সংস্থাগুলো এখানে অন্যান্য সংস্থা হিসেবে থাকবে। আর চলমান বিশ্ব, এটা প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যেখানে যেখানে চলমান ঘটনা ঘটবে সেটা আপনার রাখতে হবে। মানে অর্থাৎ এই জায়গায় ভালো করতে হলে আপনাকে বিশেষ করে এইটাকে বুঝতে হলে, এই চলমান বিশ্বটা, সেটা হলো আপনাকে নিয়মিত পত্রিকা পড়তে হবে। প্লিজ পত্রিকা পড়বেনই, পত্রিকা নিয়মিত পড়বেন তো আপনি অনেক ধাপ এগিয়ে যাবেন। পত্রিকা আপনাকে পড়তেই হবে, নোট করার দরকার নাই, কিন্তু পত্রিকা আপনাকে পড়তে হবে। প্লিজ পত্রিকা এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন। এখন দেখেন, আপনার ইন্টারন্যাশনাল যে সিলেবাসটা, সেখানে মোটামুটি আমরা একটা ধারণা পাইলাম। বৈশ্বিক ইতিহাসের ধারণাটা আমরা আজকে দেব। আর এই ভূরাজনীতি, মনে করেন এর মধ্যে যেটা পড়তে পারে, যেমন সমুদ্র আইন, এটা ভূরাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ, সমুদ্র আইন। তারপরে আপনার বিভিন্ন ভৌগোলিক বিরোধ, ভৌগোলিক বিরোধ, যেমন দেখেন না, প্রশ্ন আসছিল নাথুলা পাস, কাশ্মীর, জেরুজালেম, এগুলো বিভিন্ন সংকট, ভৌগোলিক সংকট,
ভৌগোলিক সংকট, তারপরে হলো আপনার এই ভূরাজনীতির মধ্যে আপনার বিভিন্ন এই আঞ্চলিকের মধ্যে কিন্তু অঞ্চল পরিচিতিটা থাকবে, অঞ্চল যেটা আমরা ইতিমধ্যে অনেকটা পড়ে ফেলছি, অঞ্চল পরিচিতি ম্যাপের মধ্যে পড়ে নিচ্ছে। আজকে যারা প্রথম তারা কিন্তু অবশ্যই ম্যাপের 6টা ক্লাস করে ফেলবেন। তো দেখেন এখন আমরা যেটা দেখব সেটা হলো যে মানে কি কি পড়বো, আসলে বেসিক্যালি যা পড়বো, তারপরে হলো আমরা চিন্তা করব যে আসলে আজকের ক্লাসে তারপর আমরা পদার্পণ করব ইনশাল্লাহ। আজকে আমাদের জার্নি শুরু ইনশাল্লাহ 45তমতে। সবাইকে একটা কথা বলবো যে ক্লাস নিয়মিত করার চেষ্টা করবেন, ক্লাস করার চেষ্টা করবেন। ক্লাস ফাঁকি দিলে কিন্তু কিছু হবে না। আপনি এটা মনে রাখবেন যে না পড়লে কিছু হবে না, না পড়লে আপনার কিছু হবে না, চাকরি বাকরি হবে না, হুদাই পড়তে হবে। এখন একটা বিষয় সেটা হলো মানে যা পড়বো বা শিখবো কিভাবে, সেটা হচ্ছে বিষয়। নাম্বার 1 এখানে পত্রিকা পড়তে হবে। নাম্বার 2 বিগত পড়তে হবে। নাম্বার 3 বেসিক ভিউ পড়তে হবে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর উপরে ভালো বই নেই, আল্লাহর রহমতে এটা ভালো বই। বেসিক ভিউ আন্তর্জাতিক অংশ পড়তে হবে, আন্তর্জাতিক। রিসেন্ট ভিউ আন্তর্জাতিক। এরপরে হলো আপনি অন্য বই পড়লেও পড়তে পারেন, বেসিক ভিউ আন্তর্জাতিক বলছি, আপনি যদি অন্য বই পড়তে চান পড়তে পারেন, যেমন MP3 আছে, আরো বাজারে অনেক বই আছে, কিন্তু বেসিক ভিউটা পড়লেই লাগে না, কারণ 3টা BCS এ পর কারণ এটা 40তমতে খুব ভালো হিট করছে, 41তমতে হিট করছে, 41তমতে একটু হিট কম করছে, কারণ 41তমর কোশ্চেন উল্টাপাল্টা ছিল। আমার এখানে বিগত কোশ্চেন দেওয়া ছিল না, আর বিগত কোশ্চেনই আসছিল, আমি পরে বিগত কোশ্চেন অ্যাড করছি। 43-44-এ পুরো বুম করেছে বেসিক ভিউ, যে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার দুইটা পারফেক্ট। রিসেন্ট ভিউ এটা পড়তে হবে, কখনো বেশি আসে, কখনো আসে না, কখনো কম আসে, এই কয়েকটা বিষয়। এখন একটা বিষয় হলো আচ্ছা নাম্বার 5 সেটা হলো এক্সাম দেয়া, এক্সাম। এখন পত্রিকা কি পড়বেন? পত্রিকার জন্য পড়বেন প্রথম আলো। প্রথম আলোটাই বেস্ট, এটা পড়াটাই বেটার। যদি কেউ ইংলিশ পত্রিকা পড়েন সেক্ষেত্রে ডেইলি স্টার, ডেইলি স্টার অথবা নিউ এজ যেটা পড়েন। শুধুমাত্র পত্রিকার হেডলাইনগুলো দেখলেও কিন্তু অনেক শিখতে পারবেন ইংলিশ পত্রিকার জন্য। আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে ইংরেজি পত্রিকা দেখে দেখে লেখাটা একটা আর্ট, এবং এটা দিয়ে আপনি শিখতে পারবেন। সো এটা আপনি কাজে লাগান। হয়তো edailystar.com-এ ঢুকেন অথবা ডেইলি স্টার পত্রিকা বাসায় রাখেন, তারপর প্র্যাকটিস করেন। ভাই পড়াশোনা করলে কিন্তু আপনার কিছু একটা হবে, এবং খুব ভালো কিছু হবে। সো যারা পড়বেন তারা কিন্তু ভালো করবেন, যারা পড়বেন না পণ্ডিতি করবেন, ধামা ধরবেন, পাত্তা দিবেন না, গায়ে লাগাবেন না। যেমন আজকের ক্লাসটা যিনি 9টার সময় এসে খাতা কলম নিয়ে কানে হেডফোন দিয়ে সুন্দর করে দেব অথবা সামনে লাউড স্পিকারে দিয়ে সে ক্লাসটা করতেছে, সে এক ধরনের এখান থেকে ফিডব্যাক পাবে। আর কেউ গাড়িতে বসে পড়ছে, কেউ কোথাও এদিকে ওদিকে ক্লাস করতেছেন, অথবা কেউ করতেই আছেন না, অথবা যে করতেছেন সিরিয়াসনেস নাই, কি বলে না বলে পরে দেখে দেখে লিখে ফেলবো, তার জন্য কিন্তু বিপদ আছে। সে কিন্তু ক্লাসগুলো শিখতেও পারবে না, আলটিমেটলি সে কিন্তু ফিডব্যাকও পাবে না। নাইম ভাইয়ের খাতা বলে 600 পৃষ্ঠা একটা খাতা বানায় রাখেন, 600 পৃষ্ঠা, যে খাতার মধ্যে নাইম ভাইয়ের ক্লাসগুলো এখানে অ্যাড করা থাকবে। প্রত্যেকটা কোশ্চেন আমি যখন পরীক্ষা নেব, আপনি কোশ্চেন MCQ সহ লিখে ফেলবেন, ব্যাখ্যা সহ খাতায় লিখে ফেলবেন। গত 30টা ক্লাসে 30টা কোশ্চেন আমি গত প্রবলেম সলভিং এর যে ক্লাসটা মানে ম্যাপের যে সলভ ক্লাসটা আমি নিয়েছিলাম, ওটা আপনি দেখে দেখে লিখে ফেলেন। ওটা কিন্তু আপনাকে ফিডব্যাক দিবে। কোশ্চেন ফেসবুকে আছে, গ্রুপে আছে, আপনি ওখান থেকে দেখবেন, আবার লিখবেন, করবেন যে পরে দেখে নেব, এরকমের না, ইনস্ট্যান্ট। এখন আমার রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9টায় ক্লাস। আপনাকে চিন্তা করতে হবে যে আজকে রবিবার আমি এই ভাইয়া এইটা পড়াইছে, আমি এটা এখন পড়ে রাখি, রবিবার দিন মঙ্গলবার দিন ক্লাসে আমি এটা দেখে নেব। এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বা বাংলাদেশ, ভূগোল, সুশাসন 4টা সাবজেক্টে ইনশাল্লাহ আমার উপরে আস্থা রাখতে পারেন। আপনি বাসায় পড়বেন, আমার ক্লাসটা করবেন, দেন দেখবেন আপনি পুরোপুরি এটা আপনার মাইন্ড সেট হয়ে যাবে। সাধারণ জ্ঞান সবচেয়ে কঠিন হলো আমরা অনেকেই বুঝি না যে কি পড়বো, তা বুঝি না, যা পড়ি তা মনে থাকে না, আর যা মনে থাকে তা পরীক্ষা আসে না, এই প্রবলেমটা থাকে। সো মনে রাখার জন্য এবং টেকনিক্যালি শেখার জন্য সেটা আমি ক্লাস থেকে শেখাবো, কিন্তু আপনাকে বাসায় পড়তে হবে এবং সিরিয়াসলি আপনাকে খাতা কলম নিয়ে বসতে হবে।
যে আজকে নতুন খাতা বানাইয়া সুন্দর করে তিনি সাধারণ জ্ঞানের 9 বের ক্লাসটা লিখতেছেন, তিনি এগিয়ে যাচ্ছেন। আর যিনি শুধু দেখতেছেন তিনি আগাচ্ছেন না, তিনি হয়তো পিছাচ্ছেন। সো বি সিরিয়াস। এখন একটা বিষয়, সেটা হলো যে পত্রিকা পড়বেন, প্রথম আলো, ডেইলি স্টার, বিগত প্রশ্ন, এটার জন্য আপনি কোশ্চেন ভিউ, এটা খুব পারফেক্ট। এছাড়া অন্য কোনো জব সলিউশন থেকেও পড়তে পারবেন, জব সলিউশন। বেসিক ভিউ আন্তর্জাতিকটা পড়বেন, রিসেন্ট ভিউ এটা আপনার 45 প্রিলির আগে যেটা বের হবে সেটা, 45 প্রিলির আগে যেটা বের হবে সেটা, প্রিলির আগে। এক্সাম যত পারেন তত দিবেন, যত পারেন তত। এবং এটা কি করবেন, এটা প্রথমত আপনি হলো মডেল টেস্ট বই থেকে পরীক্ষা দিবেন, সেটা আরো পরে। দ্বিতীয়ত হলো নাইম ভাইয়ের গ্রুপ, নাইম ভাই যে পরীক্ষাটা নেবে, উইকলি যে টেস্টগুলো থাকবে, আমার যে উইকলি টেস্ট থাকবে, নাইম ভাইয়ের পরীক্ষা। এরপর হলো আপনি ওই যে লাইভ এমসিকিউ না কি হয় সেটা, লাইভ এমসিকিউ বা মেক এমসিকিউ, বিভিন্ন প্রোগ্রাম আছে। আমাদের ভিউ এমসিকিউ শুরু হয়ে যাবে, ভিউ ইভিএম, অর্থাৎ ইভিএম, এর নাম হলো কি যেন, ভিউ ইভিএম, এম এ তো মডেল, ইতে কি যেন ইভিএম নাম দিছিলাম আমরা, ও ভিউ মেম্বার্স, এক্সাম ভিউ মেম্বার্স, ইভিএম নাম। এটা আমাদের শুরু হবে ঈদের পর, তখন আমরা পরীক্ষা নেব এবং প্লাস সলভ ক্লাস নেব। সো এটা, এবং হলো যেখানে পারেন সেখানে পরীক্ষা দিবেন, তাহলে আপনার মনে থাকবে। এবং এই ওভারঅল এই বিষয়টা মনে রাখার জন্যই ক্লাস। পত্রিকা যা পড়বেন দেখবেন ক্লাসে চলে আসছে, বিগত যা পড়ছেন ক্লাসে রিভিশন হচ্ছে, বেসিক ভিউতে পড়ছেন এখানে রিভিশন হয়ে যাচ্ছে, এখানে পড়ছেন এখানে রিভিশন হয়ে যাচ্ছে। তার মানে এরপরে হলো ক্লাস, অর্থাৎ এটা পড়তে হবে, ক্লাসটা করতে হবে, ক্লাস করবেন, এটা পড়বেন, বাসায় পড়বেন, এবং আলটিমেটলি আপনার তখন মনে থাকবে বিষয়টা। এবং আপনার একটা কথা মনে রাখবেন, 45, আমি এখানে জানি আপনারা অনেকে আছেন 41তমতে 9 বের কোর্স করছেন, আবার এখন ভর্তি হয়েছেন, 41-এ করছেন, আবার আসছেন, 43 করছেন, আবার ভর্তি হয়েছেন, 44 করছেন, আবার ভর্তি হয়েছেন। অনেকেই বলে ভাই 44-এ আমি ভর্তি হয়েছি ভাই, ক্লাসগুলো করি নাই। এটা এইবার যেন না হয় ভাই, এই 45 ইজ ইউর লাস্ট, এবং ফার্স্ট হলে তো ফার্স্ট, লাস্ট হলে লাস্ট, এবং এটাকে সিরিয়াসলি নেবেন। অনলাইন ক্লাস বললে কখনো বলবেন না যে এটা মানে গা ভাসাবেন না যে আমি অফলাইনও শিখতেছি, ওখানেও কোচিং করব, এটাও পড়বো, এইভাবে চিন্তা করে লাভ নাই। আপনি এটাকে সিরিয়াস হিসেবে নেবেন, এবং নাইম ভাই ইনশাল্লাহ আপনাদেরকে যা যথার্থ তাই পড়াবে, যা যথার্থ, যেভাবে যথার্থ, যখন যেটা যথার্থ, ইনশাল্লাহ আমার যদি বোধশক্তি থাকে মাথায়, তাহলে সেটা আপনি পাবেন। ঠিক আছে? সো আস্থা রাখবেন, এবং হলো এই সব কিছু সুন্দর করে নোট করে রাখেন, দেন হলো আমরা পড়তে যাব। তাহলে পরীক্ষা হলো আগামী শুক্রবার রাত 8:30টায় 44তম বিসিএস থেকে 10ম বিসিএস, শুধু আন্তর্জাতিক প্রশ্নগুলো, 20 নম্বরের পরীক্ষা হবে এখান থেকে। কোনো প্রশ্ন যদি এখান থেকে আপনার সমস্যা থাকে আমাকে প্রশ্ন করতে পারবেন। গ্লোবাল হিস্ট্রি বা বৈশ্বিক ইতিহাস, আমি আগেই বলেছিলাম প্রথম অধ্যায়টা হলো আমাদের পুরো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের 50 থেকে 60%। আমার যেটা মনে হয় এই বৈশ্বিক ইতিহাস 40 থেকে 50% শুধু এটাই। যদি কেউ বৈশ্বিক ইতিহাসটা ভালো করে পড়তে পারে তাহলে কিন্তু তার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পুরো মানে স্ট্রাকচারটা তার মাথায় চলে আসবে। এখন বৈশ্বিক ইতিহাস থেকে বেসিক্যালি এটা হওয়া উচিত, এটা মূলত এই ইতিহাসটা সিন্স 1919, অর্থাৎ 1919 সালের পর থেকে ঘটনাগুলো হলো বৈশ্বিক ইতিহাস। কিন্তু বিপিএসসি যে কোশ্চেন করে সেই কোশ্চেনে সভ্যতা আসে, এই কোশ্চেন কিন্তু সেই আপনার প্রথম বিশ্বযুদ্ধের আগের ঘটনা আসে, প্রথম বিশ্বযুদ্ধের আগের ঘটনা, ওয়ার্ল্ড ওয়ার 1 এর আগের ঘটনা আসে, এবং এখান থেকে মানে অনেক পুরনো তথ্য পরীক্ষা আসে। কিন্তু হওয়া উচিত এটা 1919-এর পরে ঘটনা, যেহেতু গ্লোবাল হিস্ট্রি, বৈশ্বিক মানে মডার্ন হিস্ট্রি, সেটা প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী ঘটনাই হওয়া উচিত, কিন্তু সেটা আসে না। তাহলে কি আসে বৈশ্বিক ইতিহাসে? আমার গবেষণার লব্ধ থেকে দেখলাম এখান থেকে 3টি বিষয় থেকে, 3টি গ্রাউন্ড থেকে প্রশ্ন আসে। একটা গ্রাউন্ড হলো ক নম্বর, সেটা হলো
সভ্যতা, সভ্যতা কেন্দ্রিক প্রশ্ন আসে এবং সভ্যতা কেন্দ্রিক এই যাবৎকালে অনেকগুলো প্রশ্ন আসছে, অর্থাৎ সভ্যতা কেন্দ্রিক প্রশ্ন আসছে 5টা এ পর্যন্ত। এই বৈশ্বিক ইতিহাস থেকে 35তম থেকে 44তম পর্যন্ত এখান থেকে মোট 23টি প্রশ্ন আসছে। বৈশ্বিক ইতিহাস থেকে প্রশ্ন আসছে মোট 23টা, মোট 23টা প্রশ্ন আসছে বৈশ্বিক ইতিহাস থেকে। দেখেন তো সভ্যতা থেকে প্রশ্ন আসছে 4টি পিলিতে 5বার আসছে। কি কি আসছে তা আমরা একটু পরেই দেখব, একটু গ্যাপ রাখবেন কিন্তু আমরা এই প্রশ্নগুলো এখানে দেখব। খ নম্বরে আসছে প্রথম বিশ্বযুদ্ধের আগের ঘটনা, প্রথম বিশ্বযুদ্ধের আগের ঘটনা। তার মানে সেই সভ্যতা বাদে 1914 সালের আগে যত ঘটনা আছে সেগুলো থেকে প্রশ্ন আসছে এবং এখান থেকে প্রশ্ন আসছে মনে হয় খুব সম্ভবত 9টা সভ্যতা, এখান থেকে আসছে 60টা। এই যাবৎকালে প্রশ্ন 7টি প্রশ্ন আসছে এখান থেকে, 7টি প্রশ্ন এখান থেকে আসে। এরপরে গ নম্বরে 3টা বিষয় আমরা পড়িয়ে থাকি এবং সেখান থেকে আসে ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2 আর হলো কোল্ড ওয়ার, আর একটা হলো কোল্ড ওয়ার। তার মানে সভ্যতা, প্রথম বিশ্বযুদ্ধের আগের ঘটনা, ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, ওয়ার্ল্ড ওয়ার 3, কোল্ড ওয়ার, এই কয়েকটা থেকে প্রশ্ন আসছে। দেখেন এই যাবৎকালে ওয়ার্ল্ড ওয়ার 1 থেকে প্রশ্ন আসছে মাত্র 2টা, ওয়ার্ল্ড ওয়ার 2 থেকে এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসে নাই, কোল্ড ওয়ার থেকে প্রশ্ন আসছে 7টা, এই যাবৎকালে 7টি প্রশ্ন আসছে। আমরা একটা ভালো একটা মানে দেখতে পেলাম যে সভ্যতা থেকে 5টা প্রশ্ন আসছে, প্রথম বিশ্বযুদ্ধের আগে থেকে আসে 7টা, 7 + 5 = 12, কোল্ড ওয়ার থেকে আসে 7টা, 12 আর 7 19, ওয়ার্ল্ড ওয়ার 1 থেকে 2টা, 19 আর 2 21, আর 2টি প্রশ্ন এটাকে আপনি মানে আঞ্চলিক ব্যবস্থার মধ্যে ফেলানো যায়, আবার অনেক সময় এটা দেখা যাবে যে বৈশ্বিক ইতিহাসের মধ্যে পড়ে যায়। যেমন ডেনমার্কের পার্লামেন্টের নাম ফোকেটিং, এটা বিশ্ব ব্যবস্থার মধ্যে বলা যায়। আর 2টা প্রশ্ন বাহিরে আসছে। এখন দেখেন সভ্যতা থেকে প্রশ্ন আসছে কয়টা? 5টা। কি কি আসলো? সভ্যতা থেকে প্রশ্ন আসছে 44তমতে আসছে গণতন্ত্রের সূতিকাগার। গণতন্ত্রের সূচনা হয় কোথায়? সূচনা হয় গ্রিসে। 43তমতে এখান থেকে প্রশ্ন আসছে মায়ার সভ্যতা কোথায় প্রথম হয়? মায়া সভ্যতার সূচনা এটা হয়েছে মধ্য আমেরিকায়, মধ্য আমেরিকা। এই প্রশ্নটা 39তমতেও আসছে। 41তমতে এখান থেকে প্রশ্ন আসে 41তমতে প্রশ্ন আসছে ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজ করে? ইনকা সভ্যতা বিরাজমান, এটা হলো দক্ষিণ আমেরিকায়, পেরুতে, দক্ষিণ আমেরিকায়। 44, 43, 41। এরপরে আসছে এখান থেকে 39তমতে আরেকটা প্রশ্ন আসছে। 39তমতে আসছে বাইজেন্টাইন সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কোনটা ছিল? সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। এটা বেসিক্যালি রোমান সভ্যতা থেকে আসছে। রোমান সভ্যতা যেটা ছিল 300 থেকে
অর্থাৎ তৃতীয় থেকে চতুর্থ শতকে, অর্থাৎ চতুর্থ শতকে ছিল। সে রোমান সভ্যতা থেকে এই প্রশ্নটা আসছে। বাইজেন্টাইন নামে, মানে প্রথম কনস্টান্টিনোপল নামে একজন রাজা ছিল, সেই রাজার নাম অনুসারে কনস্টান্টিনোপল রাজধানী ছিল। সেই কনস্টান্টিনোপলের বর্তমান নাম কিন্তু ইস্তাম্বুল। ইস্তাম্বুল, যেটা তুরস্কে অবস্থিত। ইস্তাম্বুল তুরস্ক, কনস্টান্টিনোপলের বর্তমান নাম ইস্তাম্বুল। তাহলে দেখলাম 5টি প্রিলিতে এখানে সভ্যতা থেকে এখানে প্রিলিতে 5 বার আসছে। প্রথম বিশ্বযুদ্ধের আগের ঘটনা, এখানে একটা বিষয় যোগ করবে, সেটা হলো বিপ্লব। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের আগের ঘটনা প্লাস বিপ্লব, এটা একসাথে পড়ি আমরা। এবং এখান থেকে প্রশ্ন আসছে এ যাবৎকালে 7টা প্রশ্ন আসছে এখান থেকে। আমরা দেখি কি কি আসছে, ছোট্ট করে লিখি। 44তমতে এখান থেকে প্রশ্ন আসছে আরব বসন্ত সূচনা হয় কোথায়? আরব বসন্তের সূচনা সেটা হলো তিউনিসিয়ায়। 2010 সালে শুরু হয়, 2010 সালের 18 ডিসেম্বর। 44তমতে এখান থেকে প্রশ্ন আসছে এটা। 43তমতে প্রশ্ন আসছে ট্রাফালাগার স্কোয়ার কোথায়? ট্রাফালাগার স্কোয়ার, ট্রাফালাগার স্কোয়ার এটা লন্ডনে। ট্রাফালাগার স্কোয়ার লন্ডন। এই ট্রাফালাগার যুদ্ধ হয়েছে 1805 সালে। 1805 সালে যুদ্ধ হয় এবং সেই যুদ্ধের প্রেক্ষাপট থেকে এই প্রশ্নটা আসে। ট্রাফালাগার জায়গাটা কিন্তু স্পেনে, কিন্তু ট্রাফালাগার স্কোয়ারটা লন্ডনে। কারণ এই যুদ্ধে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধে জয়লাভ করেছিল হলো ইংল্যান্ড। এই জন্য সেই ইংল্যান্ডের লন্ডনে ট্রাফালাগার স্কোয়ার নামে এটা স্কোয়ার করা হয়। বেসিক্যালি ট্রাফালাগার উপদ্বীপটা হলো স্পেনে। ট্রাফালাগার একটা উপদ্বীপ। এই ট্রাফালাগার উপদ্বীপ হলো স্পেনে, লিখে নিতে পারেন ট্রাফালাগার উপদ্বীপ। এই উপদ্বীপ হলো স্পেনে। তা 43তমতে ট্রাফালাগার স্কোয়ার যেটা হলো লন্ডনে। এরপরে দেখেন 42তম বিসিএসে প্রশ্ন আসছিল। 42তম প্রশ্ন ছিল যে 30 ইয়ার ওয়ার্স কোন যুদ্ধের মাধ্যমে ইউরোপে 30 ইয়ার্স ওয়ার সমাপ্তি ঘটে? কোন যুদ্ধের প্রেক্ষাপটে, কোন যুদ্ধের মাধ্যমে ইউরোপে 30 ইয়ার্স ওয়ার এর সমাপ্তি হয়? এবং সেই চুক্তির নাম ছিল পিস অফ ওয়েস্টফালিয়া। 1648 সালে হয়েছিল। পিস অফ ওয়েস্টফালিয়া 1648 সালে হয়। পিস অফ ওয়েস্টফালিয়া 1648 সালে। দেখেন এখান থেকে এই খ পার্ট থেকে প্রশ্ন আসছে 7টা, আমরা লিখেছি 3টা। যে 44তমতে আসছে আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায় 2010 সালে। 43তমতে আসছে ট্রাফালাগার স্কোয়ার কোথায়? লন্ডনে। 1805 সালে যুদ্ধ হয়, আর ট্রাফালাগার উপদ্বীপটা হলো স্পেনে। 42তমতে আসছে কোন যুদ্ধের মাধ্যমে ইউরোপে 30 ইয়ার্স ওয়ারের সমাপ্তি হয়? এটা পিস অফ ওয়েস্টফালিয়া, যেটা 1648 সালে জার্মানিতে হয়েছিল। ওয়েস্টফালিয়া একটা জায়গা, এই ওয়েস্টফালিয়া জায়গাটা হলো জার্মানিতে। 1648 সালে জার্মানিতে এই চুক্তিটা হয়েছিল। এখন দেখি এখানে এরপরে আসছে 42তম থেকে প্রশ্ন আসছে এখানে। 42 তো গেছে, 39তম থেকে আসছে। 39তমতে এখানে প্রশ্ন ছিল, 39তমতে প্রশ্ন ছিল যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভবের সময়কাল এটা কিন্তু 1600 থেকে 1800 সাল। বেসিক্যালি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ওই যে পিস অফ ওয়েস্টফালিয়া 1648 তখন থেকে শুরু হয়।
এর আগে মেকিয়াভেলিয়ান যুগে আধুনিক রাষ্ট্রের ধারণা দেওয়া হয়েছিল। সো এখানে অপশন অনুসারে 1600 থেকে 1800 সাল উত্তর হবে। 38তম বিসিএস এখান থেকে দুটি প্রশ্ন আসছিল, দুইটাই বিপ্লব থেকে, রুশ বিপ্লব থেকে প্রশ্ন আসছিল। 38তম বিসিএস এর পরীক্ষাটা হয়েছিল 2017 সালে, আর রুশ বিপ্লব হয়েছিল 1917 সালে। অর্থাৎ 1917 সালে রুশ বিপ্লব, যেটা 100 বছর পরে 2017 সালে শতবর্ষ উদযাপন হয়, এবং সেই 2017 সালে এই শতবর্ষের উদযাপন থেকে রুশ বিপ্লব থেকে দুইটা প্রশ্ন আসে। একটা আসছিল যে অক্টোবর বিপ্লবের নেতা কে ছিল। অক্টোবর বিপ্লবের নেতা, সে নেতা ছিল VI লেনিন। লেনিন, লয় একার নয় রশ্মি ন, লেনিন। আরেকটা আসছিল লেনিনেরই একটা গ্রন্থ, যে ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ imperialism the highest stage of capitalism, highest stage of capitalism। এই গ্রন্থটি কার? গ্রন্থটি হলো লেনিনের। গ্রন্থটি হলো লেনিনের। তাহলে দেখলাম আমরা ওখানে দেখলাম তিনটা, এই তিনটা 6টা। আর সর্বশেষ এখান থেকে প্রশ্ন আসছে আরেকটা, সেটা 38তম থেকে আসছে। 38তম মধ্যে 3টা আসছে। সেটা হলো এটা হলো যে প্রাকৃতিক আইনের উৎস কোনটা? প্রাকৃতিক আইনের উৎস, প্রাকৃতিক আইনের উৎস কোনটি? এটা হলো গ্রিক খ্রিস্টান ও মধ্যযুগীয় ধর্মগ্রন্থ, মধ্যযুগীয় ধর্ম। অর্থাৎ এই ধর্ম থেকে এটার উদ্ভব ঘটেছে। অনেক জায়গায় লেখা দেখবেন যে হুগো গ্রোসিয়াস ওদের নাম লেখা, মনে রাখবেন ওটা হলো আন্তর্জাতিক আইনের উৎস, আর প্রশ্নটা আসছিল প্রাকৃতিক আইনের উৎস। কোনো বইতে যদি দেখেন এই গ্রিক ছাড়া অন্যটা উত্তর দেয়া, মনে রাখবেন ওটা আন্তর্জাতিক আইনের উৎস। তারা বুঝতে পারে নাই, কিন্তু তারা প্রাকৃতিক আইনটাকে মনে করছে ওটা দিয়ে উত্তর করেছে। এখন দেখেন ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2 এবং কোল্ড ওয়ার, এখান থেকে 9টা প্রশ্ন আসছে। দেখেন প্রথম বিশ্বযুদ্ধটা বলতে বুঝাবে 1914 থেকে 1918, কিন্তু এর ইম্প্যাক্ট কিন্তু 1939 পর্যন্ত ছিল। 1939 পর্যন্ত প্রভাব ছিল। তার মানে 1939 পর্যন্ত যা ঘটবে, 1939 পর্যন্ত যা ঘটবে সবই কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 1 এর মধ্যে। ওয়ার্ল্ড ওয়ার 2 এর ঘটনা বেসিক্যালি 1939 থেকে 1945 পর্যন্ত, আর এই কোল্ড ওয়ার এটা হলো 1945 থেকে 1991 পর্যন্ত। 1945 থেকে 1991 পর্যন্ত। এখন আমরা দেখি ওয়ার্ল্ড ওয়ার 1 থেকে কি কি প্রশ্ন আসছে। ওয়ার্ল্ড ওয়ার 1, যেটা ওয়ার্ল্ড ওয়ার 1, এখান থেকে প্রশ্ন আসছে দুইটা। একটা আসছিল 1917 সালের বেলফোর ঘোষণার বিষয়বস্তু কি ছিল? বিষয়বস্তু ছিল ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা। ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা। 1917 সালের বেলফোর ঘোষণার বিষয়বস্তু ছিল ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা। নাম্বার 2 ছিল 1918 সালের 14 দফার কততম দফায় জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়? জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়, এবং সেটার উত্তর হবে 14তম দফা। 14তম দফা। এই প্রথম প্রশ্নটা আসছে 35তমতে,
আর দ্বিতীয় প্রশ্নটা আসছে 36তমতে। এরপর আর প্রথম বিশ্বযুদ্ধ থেকে কোনো প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ থেকে দুইটা প্রশ্ন আমরা দেখলাম। একটা আসছে 35তমতে 1917 সালের বেলফোর ঘোষণার বিষয়বস্তু ছিল ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা। 1918 সালে 14 দফার কততম দফায় জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়? 14তম দফায়। আর এই দফাটা ছিল উড্রো উইলসনের, মার্কিন প্রেসিডেন্ট ছিল এই উড্রো উইলসনের, এই দফাটা ছিল। এখন দেখেন কোল্ড ওয়ার থেকে 7টা প্রশ্ন আসছে এই যাবৎকালে, এবং কোল্ড ওয়ার থেকে প্রশ্ন 35তমতেই আসছে, 37তমতেই আসছে, কিন্তু বর্তমান যে কয়েকটা বিসিএস হয়েছে সেখান থেকে এখানে আসে নাই। আমরা যদি দেখি এখান থেকে 41তম বিসিএসে দুইটা প্রশ্ন আসছে। একটা হলো ন্যাটো প্রতিষ্ঠিত হয় কত সালে? ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949 সালে। এই প্রশ্নটা যদিও সংস্থা হিসেবে অনেকে নিতে পারে, বেসিক্যালি সংস্থার না, এটা কোল্ড ওয়ার বা সেনাই যুদ্ধের প্রেক্ষাপটে। সেনাই যুদ্ধ এই টপিকটা হলো আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মানে বেসিক বোঝার জন্য একেবারে 50%, বেসিক বোঝার জন্য। আর প্রশ্ন আলোচনার জন্য কিন্তু বৈশ্বিক ইতিহাসটা বেশি, বাট বেসিক বোঝার জন্য 50% হলো কোল্ড ওয়ার। এবং এই কোল্ড ওয়ারটা কিন্তু একটু কঠিন, এবং কোল্ড ওয়ারটা কঠিন এবং মজার, এবং যে কোল্ড ওয়ারটা বুঝতে পারবে সে বেসিক্যালি বর্তমান ইন্টারন্যাশনাল কনটেক্সটগুলো খুব দ্রুত বুঝতে পারবে, যে কেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পক্ষে ইউএসএ থাকে, কেন আপনার সিরিয়ায় আসাদকে পতন করতে ইউএসএ থাকে, আর আসাদকে ক্ষমতায় রাখার জন্য রাশিয়া প্রোটেকশন দেয়। এগুলো সব বুঝতে পারবেন যে মজার এবং কঠিন। 41তম ভিতরে একটা প্রশ্ন আসছে, ন্যাটো এর মুসলিম সদস্য কোন দেশ? মুসলিম সদস্য সেটা হলো তুরস্ক। মুসলিম সদস্য হলো তুরস্ক। দেখেন 41তম বিসিএস এখান থেকে দুইটা প্রশ্ন আসছে। 38তম বিসিএস এ একটা প্রশ্ন আসছে, খুবই এখানে কঠিন প্রশ্নগুলো, কিন্তু কঠিন, এইটাই শুধু সহজ আসছে। 38তমতে আসছে, খেয়াল করবেন, খুব সুন্দর করে লিখবেন এটা। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান, মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ ব্র্যাকেটে এইচডিআই, মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এসডিআই এর জনপ্রিয় নাম কি ছিল? জনপ্রিয় নাম কি ছিল? এবং সেটার নাম ছিল তারকা যুদ্ধ। তারকা যুদ্ধ বেসিক্যালি কি? তারকা যুদ্ধ বেসিক্যালি হলো ক্ষেপণাস্ত্রের যুদ্ধ। এই প্রশ্নটা আসছিল 17 সালে, 38তম পিরিয়ডটা হয়েছিল 17 সালে, এবং খুব ভালো করে আমাদের রিসেন্ট ভিউতে এই তারকা যুদ্ধের ছবি দেওয়া ছিল। রিসেন্ট ভিউর কাভার ফটো ছিল তারকা যুদ্ধ। আপনি দেখবেন ভিউয়ের কাভার ফটো কিন্তু অনেক মানে ম্যাজিক্যাল বিষয়, কাভার ফটোর মধ্যে কিন্তু অনেক কিন্তু থাকে। এই যে 43তম এডিশনের মধ্যে কাভার ফটো ছিল এনআইএস, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি, অর্থাৎ জাতীয় শুদ্ধাচার কৌশল, সেটা কিন্তু পরীক্ষায় আসছে। দেখেন এখানে তারকা যুদ্ধটা কি একটু খেয়াল করে শুনবে, এখানে খুব মজার একটা বিষয় এবং খুব কঠিন একটা বিষয়, একটু খেয়াল করে শুনবেন। দেখেন বেসিক্যালি এটা চীন, এ পাশে এটা চীন, চীনের এখানেই এখানে একটা কোরীয় উপদ্বীপ। আপনাদেরকে আমি উপদ্বীপ বলছিলাম যে উপদ্বীপটা হলো যেটা 3 দিকে পানি থাকে, উপরে নর্থ কোরিয়া, নিচে সাউথ কোরিয়া। এখানে একটা সাগর আছে, জাপান সাগর। এখানে একটা দেশ, সেটা হলো জাপান। এখানে একটা খুব সুন্দর ইতিহাস আছে, ইতিহাসটা খেয়াল করবেন এবং খাতায় উঠাবেন। এখানে একটা ইতিহাস আছে, ইতিহাসটা খাতায় উঠাবেন।
ইতিহাসটা খেয়াল করবেন। ওকে, গুড। দেখেন একটা বিষয় আপনাদেরকে আমি দেখাইছিলাম, এখানে হাওয়াই দ্বীপ ম্যাপের ক্লাসে। এই দেশটা হলো ইউএসএ, তাহলে ইউএসএ এখানে হাওয়াই দ্বীপ। এই হাওয়াই দ্বীপে এখানেই মার্কিন সপ্তম নৌবহরের কেন্দ্র ছিল, যেটার নাম ছিল পার্ল হারবার। পার্ল হারবার সপ্তম নৌবহর ইউএসএ। তাহলে সপ্তম নৌবহরের কেন্দ্রটা ছিল হাওয়াই দ্বীপে। আর এই হাওয়াই দ্বীপের এই সপ্তম নৌবহরে এটাকে 1941 সালের 7 ডিসেম্বর জাপান ধ্বংস করে। জাপান ধ্বংস করে 41 সালের 7 ডিসেম্বর। এবং এই ধ্বংস করার জন্য সে যে অপারেশন চালায় তার নাম ছিল অপারেশন টোরা টোরা টোরা। অপারেশন টোরা 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 মানে টোরা মানে বাঘ। জাপানিজ শব্দে টোরা শব্দের অর্থ বাঘ, যে বাঘ আসলো বাঘ আসলো। পরে এই বাঘের পাল্লায় তারা নিজেরাই পড়লো। যখনই ধ্বংস করে দেয় তখনই ইউএসএ কিন্তু জাপানকে কমপক্ষে 4টা থাপ্পড় দেয়। প্রথম থাপ্পড়ে দিয়েছিল যে জাপানের একটা দ্বীপকে তারা দখল করে নিয়েছিল। এটা কিন্তু প্রশান্ত মহাসাগর, এটা প্রশান্ত মহাসাগর। এইখানে জাপানের একটা দ্বীপ আছে ইউকুসুকু। পৃথিবী গোল, তাই ইউএসএ কিন্তু এখানে। আমরা ম্যাপে সবসময় দেখি বাম পাশে ইউএসএ, বেসিক্যালি পৃথিবীটা গোল। তাহলে ইউএসএ এর বাম দিকে প্রশান্ত মহাসাগর, এখানেও ইউএসএ এর বাম দিকে প্রশান্ত মহাসাগর। জাপানের ডানে প্রশান্ত আর ইউএসএ এর বামে। তার মানে পৃথিবী গোল বলে ইউএসএ কে ওখানে দেখা যায়। এই ইউএসএ এখানেই সপ্তম নৌবহরের কেন্দ্র করে 1943-তে। সপ্তম নৌবহরের কেন্দ্র স্থাপন করে। এই নৌবহরটা এখানে নিয়ে যায় 1943-তে। অপর দিকে দেখেন আবার সেই সমস্যার মানে একটা চলে আসে। থাপ্পড় 4টা দিচ্ছে ইউএসএ জাপানকে। 1 নম্বর হলো ইউকুসুকু দ্বীপটাকে নিয়ে গেছে, এবং 35তম বিসিএস এ প্রশ্ন আসছিল ইউকুসুকু মানে মার্কিন প্রশান্ত মহাসাগরের কোন দ্বীপে মার্কিন সপ্তম নৌবহরের কেন্দ্র আছে, সেই কেন্দ্রটার কথা বলছে ইউকুসুকু। 2 নম্বর থাপ্পড় কি ছিল? হিরোশিমায় বোমা ফেলাইছে। 3 নম্বর নাগাসাকিতে বোমা ফেলাইছে। 4 নম্বর থাপ্পড় ছিল এই জাপানের সংবিধানটা ইউএসএ লিখে দিছে, এবং জাপানের সংবিধানে যুদ্ধ শব্দটি ছিল না। এই জন্য জাপানের সংবিধানকে বলা হতো পৃথিবীর শান্তি সংবিধান। জাপানের সংবিধানকে বলা হতো। এখন দেখেন এই উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, সেটা হলো তোয়ে পেদং 1। তোয়ে পেদং 1 এটা এক ধরনের আইসিবিএম। তোয়ে পেদং 1 হলো আইসিবিএম। আইসিবিএম মানে হলো এটা হলো আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএমটা একটু লিখে নেন অন্য পাশে। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। এইটা এখান থেকে পৃথিবীর যে কোনো মহাদেশে আক্রমণ করতে সক্ষম। তাহলে মাত্র 2400 কিলোমিটার, 2000 থেকে 2400 কিলোমিটার দূরে ইউকুসুকুতে তো আক্রমণ করতে পারবে। সেই জন্য ইউএসএ এই দক্ষিণ কোরিয়া, এটা সাউথ কোরিয়া ও নর্থ কোরিয়া, নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র এটা, সাউথ কোরিয়ার এই জায়গায় একটা ক্ষেপণাস্ত্র বসায়, তার নাম হলো থার্ড, THAAD, থার্ড ক্ষেপণাস্ত্র। এখানে বসায় থার্ড ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রটা এক ধরনের এবিএম। এবিএম মানে হলো এন্টি ব্যালিস্টিক মিসাইল। এন্টি ব্যালিস্টিক মিসাইল, এন্টি ব্যালিস্টিক মিসাইল মানে হলো যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ওর কাজ হলো ক্ষেপণাস্ত্রকে খুঁজে বের করা। তার মানে এটা এটার চাইতে শক্তিশালী।
এই এবিএম এটার কাজ হলো ক্ষেপণাস্ত্র খুঁজে বের করা, যাকে পাবে তাকে সে উড়ে গিয়ে ধ্বংস করে দিবে। তো এখানে বসানোর কারণ হলো এটা এইভাবে লেজার রশ্মি শো করে রাখে। লেজার রশ্মি যখনই এখান থেকে কোনো ক্ষেপণাস্ত্র যায়, এই লেজার রশ্মি ওকে সিগন্যাল দিলে এই ক্ষেপণাস্ত্র উড়ে গিয়ে ও আক্রমণ করার আগে ওকে ধ্বংস করে দেয়। এই যে ক্ষেপণাস্ত্রের যুদ্ধ, এই ক্ষেপণাস্ত্রের যুদ্ধ কি বলা হয়? তারকা যুদ্ধ। এবং 2017 সালে এই থার্ড ক্ষেপণাস্ত্র বসিয়েছে। সারা পৃথিবী এই থার্ড ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা। উত্তর কোরিয়া হুমকি দিচ্ছে এবং উত্তর কোরিয়া বলছে সে গুয়ামে আক্রমণ করবে। এখানে গুয়াম যেটা ইউএসএ আর একটা সেনাঘাঁটি, এবং ওখানে তো আক্রমণ করতে পারবে না থার্ডের জন্য। এই যে ক্ষেপণাস্ত্রের যুদ্ধটা, এটাকে বলা হয় তারকা যুদ্ধ। এবং সেই তারকা যুদ্ধ বা ক্ষেপণাস্ত্রের যুদ্ধটাই ছিল 38তম বিসিএস এর একটা প্রশ্ন। ক্লিয়ার? তাহলে আমরা এখানে বুঝতে পারছি। এখন আমি যদি বলি কোরিয়া উপদ্বীপের দেশ কে কে? উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। এখানে জাপান কোন সাগরের দেশ? জাপান সাগরের দেশ, আগের ক্লাসে দেখছি। এটা প্রশান্ত মহাসাগর, এটা ইউএসএ। এখানে হাওয়াই দ্বীপ। এই হাওয়াই দ্বীপে 7ম নৌবহরের কেন্দ্র ছিল, যার নাম ছিল পার্ল হারবার। এই পার্ল হারবার ধ্বংস করছে জাপান 1941 সালের 7 ডিসেম্বর। এবং এই অপারেশনের নাম ছিল অপারেশন টোরা টোরা টোরা। অপারেশন পুরোটা লিখি নেই, অপারেশন টোরা টোরা টোরা, অর্থাৎ বাঘ বাঘ বাঘ। এবং ধ্বংস করার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র 4টা থাপ্পড় দেয়। 1 নম্বর থাপ্পড় ছিল জাপানেরই একটা দ্বীপ ইউকুসুকুকে দখল করে নেয় এবং এখানে বানায় 7ম নৌবহরের কেন্দ্র 1943 সালে। এই ইউকুসুকু 7ম নৌবহরের কেন্দ্র এটা বিগ থ্রেট ফিল করে হোয়েন নর্থ কোরিয়া লঞ্চড তোয়েপেদং 1, এই ক্ষেপণাস্ত্রটা লঞ্চ করে। তখনই ট্রাম্প তিনি কি করেন? ট্রাম্প বলেন যে এটাকে রক্ষা করার জন্য তিনি এখানে থার্ড ক্ষেপণাস্ত্র বসান, টার্মিনাল হাই এলটিটিউড এরিয়া ডিফেন্স। টার্মিনাল হাই এলটিটিউড এরিয়া ডিফেন্স। এবং এর কাজ হলো এটা এবিএম, এটা ক্ষেপণাস্ত্রকে খুঁজে বের করে ধ্বংস করে দেয়। এবং ওই লেজার রশ্মির মাধ্যমে ও যখন যাবে ওকে আক্রমণ করার আগে আকাশই ধ্বংস করে দিবে। এই জন্য এটার নাম হলো তারকা যুদ্ধ। আপনি দেখছেন ইসরায়েলে গত রমজানে, এই রমজানের আগের রমজানে হামাসের সাথে ইসরায়েলে যখন যুদ্ধ হয়, তখন হামাস এত রকেট হামলা করে ইসরায়েল আয়রন ডোম দিয়ে সব খেয়ে ফেলে। আয়রন ডোম হলো ওই ক্ষেপণাস্ত্র লেজার রশ্মি ফোকাস করা থাকে, খালি ওটাকে খুঁজে বের করে ধ্বংস করে দেয়। এই আয়রন ডোম এক অন কাইন্ড অফ স্টার ওয়ার, তারকা যুদ্ধ। তার মানে এটাই ছিল তারকা যুদ্ধ অথবা স্টার ওয়ার অথবা ক্ষেপণাস্ত্রের যুদ্ধ। এবং এটা খুব ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এটা আমিও ক্লাসে খুব ভালো করে বুঝিয়েছিলাম। এটা কিন্তু পরীক্ষায় আসছিল। এখন আমার বলেন, আমার তারকা যুদ্ধের কনসেপ্টটা কি বুঝতে পারছেন? তারকা যুদ্ধের কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা একটু বলেন। তারকা যুদ্ধের কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা? একটু কমেন্ট করে জানান। তারকা যুদ্ধের কনসেপ্ট, ওকে, থ্যাংক ইউ। ইউএসএ কে? ইউএসএ কে? ইউএসএ কে চেনেন? মস্তান, ওকে। এবারে আসেন 38তম গেল, এরপরে 37তম একটা প্রশ্ন আসছে কোল্ড ওয়ার থেকে। 37তম প্রশ্নটা ছিল যে ইউএসএ কবে এবিএম চুক্তি ত্যাগ করে? এই এবিএম চুক্তি ত্যাগ করছে 2002 সালে। আর এবিএম চুক্তি স্বাক্ষর এটা হয়েছিল 1972 সালে ইউএসএ এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। ইউএসএ ও রাশিয়ার মধ্যে হয়, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার মধ্যে হয়। 35তমতে এখান থেকে মোট প্রশ্ন আসছে তিনটা প্রশ্ন আসে 35তম থেকে, 35তমতে কোল্ড ওয়ার থেকে। 35তমতে 1 নম্বর প্রশ্ন ছিল যে
গ্লাসনস্ট কোন দেশের নীতি ছিল? এবং এটা ছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। এটা ক্লাসে বুঝাবো না। 2 নম্বর প্রশ্ন আসছে, যখন কোল্ড ওয়ার পড়বো তখন বুঝবো না। এটা প্রশ্ন আসছে, ডোমিনো তত্ত্বটি কোন অঞ্চলের? এটা দক্ষিণ পূর্ব এশিয়া। আর এই ডোমিনো তত্ত্বটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি তত্ত্ব। আর এটা হলো দক্ষিণ পূর্ব এশিয়ার ডোমিনো তত্ত্ব। আর এই তত্ত্বটা দেওয়া হয়েছে 1950 সালে। এই ডোমিনো একজন মানুষ, ইউএসএর একজন ডিপ্লোম্যাট। 3 নম্বর প্রশ্ন ছিল খুবই কঠিন একটা প্রশ্ন, বড় একটা প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পূর্ব পশ্চিম দ্বন্দ্বে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর অর্থনৈতিক জোট কোনটি? সেটা হলো কমেকন। 1949। এই ছিল আপনার বৈশ্বিক ইতিহাস। তার মানে আমাদের বৈশ্বিক ইতিহাসের প্রথম আলোচনা শুরু হবে সভ্যতা থেকে। আজকে আপনাদের প্রথম দিন, তা আমরা 1 ঘন্টায় শেষ করি। অর্থাৎ সভ্যতা ক্লাসটা আগামী মঙ্গলবার। সভ্যতা থেকে ক্লাস হবে মঙ্গলবার রাত 9টায় ইনশাল্লাহ। রাত 9টায় মঙ্গলবার সভ্যতা থেকে প্রশ্ন ক্লাস হবে। আর আপনারা পরীক্ষা শুক্রবার বিগত প্রশ্ন, সেটা শুধুমাত্র প্রশ্ন আর উত্তর, ব্যাখ্যা না। শুধু প্রশ্ন আর উত্তর, ব্যাখ্যা দরকার নেই, শুধু প্রশ্ন উত্তর। আমিও কোশ্চেন করব, প্রশ্ন উত্তর। ঠিক আছে? ওকে, আজকে পর্যন্তই তাহলে। আল্লাহ হাফেজ। কোনো কোশ্চেন আছে আপনাদের? কোশ্চেন থাকলে করতে পারেন। 60% বুঝছেন? যারা কম বুঝছেন তারা কিন্তু আবার একটু ভিডিওটা দেখবেন। তারকা যুদ্ধ যারা বুঝেন নাই তারা আবার দেখবেন। ওইটুকু আলোচনা কিন্তু 2টা প্রশ্ন কিন্তু আগে কমন ছিল। কথা বলছেন তো, এটা মাথায় রাখবেন। ওকে, আর কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ? এনি কোশ্চেন সো ফার? হ্যাঁ, অপশন থাকবে, পরীক্ষার অপশন থাকবে। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।